সকালবেলা খাবার খাওয়া হয়নি, তাই শরীরটা খুব দুর্বল লাগছে। এরপরেও বাবা এক প্রকার জোর করে আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছে তাদের বাসার কিছু বাজার নেওয়ার জন্য। আমি বাজারে গিয়ে বাজার করে দেখি একটা টাকাও আর বাঁচেনি। আমি কিভাবে এই বাজারগুলো হাতে করে নিয়ে যাব? মাজাটা শক্ত করে বেঁধে আমি বাজারের ব্যাগটা নিজের কাঁধে তুলে নিয়ে এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিই। একটু সময় পর বাসার সামনে এসে পৌঁছাতেই তোকে সে কখন বলেছিলাম আমার জন্য সিগারেট আনার জন্য? তুই কোথায় হারিয়ে গেছিস? সকালবেলা তোকে কতবার ডেকেছি, একটিবারও তোর কোনো খোঁজ পেলাম না। বাড়ির মধ্যে কি নবাবজাদা হয়ে গিয়েছিস নাকি? ভাই, আমি সকালে কিছু খাইনি। এরপর আমাকে আব্বু বাজারে পাঠিয়েছে বাজার করে নিয়ে আসার জন্য। তুই একটা বেকার ছেলে, তুই কাজ করবি না তো কে করবে? আর তোদের মতো ছেলের খাওয়া লাগে নাকি? যারা কাজ করে না, কাম করে না, তাদের আবার কিসের খাওয়া? ভাইয়া, তোমাকে ডাক্তার বলেছে তুমি সিগারেট না খেতে। তুমি প্লিজ ভাইয়া সিগারেট খেও না। চুপ কর। আমি কি করব না কি করব না তা কি তোকে আমি বলবো নাকি? বেয়াদব একটা, আমার মুখে মুখে কথা বলিস। আর একটা কথা বললে তোকে কিন্তু মেরে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি। প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে আমার, কিছু খাবো তারও কোনো উপায় নেই। বাজারগুলো আমি বাসার ভিতরে ঢোকাতেই আমাকে দেখে আম্মু বলে ওঠে, খাওয়ার মধ্যখানে চলে এসেছে কালসাপ। কী রে, এই বাজারগুলো ভিতরে নিয়ে এসেছিস কেন? এগুলো রান্না করে নিয়ে যা। আর হ্যাঁ, বাইরে অনেক ময়লা জামা কাপড় আছে, এগুলো ধুয়ে নিয়ে আয়। আম্মু আব্বু তারা দুজন নাস্তার টেবিলে খাবার খাচ্ছে। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি আম্মুকে বললাম, মা, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি কিছু খাইনি সকাল থেকে। এখন বেলা প্রায় 12টা বেজে গিয়েছে। সেই সকালে ঘুম থেকে উঠে আমি কাজ করতেছি, আমি কিছু খাবো। বসে বসে আমাদের মাথা খাচ্ছিস? এরপরও তোর আর কি খাওয়া দরকার? এত কিছু খাওয়ার পরও আবার তুই খেতে চাচ্ছিস আমাদের মাথাটা? কোনো কাজ করিস না? তোর ভাইকে দেখ, সারাদিন কত কাজ করে, আর তুই বেকার একটা ছেলে, সারাদিন শুধু খাওয়া নিয়ে পড়ে থাকিস। আম্মু, বিশ্বাস করো আমার খুব ক্ষুধা। কথাটা আমাকে পুরোপুরিভাবে বলতে না দিয়ে আব্বু আমার মুখের উপর একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, আমাদের পরিবারের মধ্যে কেউ কখনো বেকার ছিল না। তুই একমাত্র ছেলে যে কিনা এখনো বেকার বসে আছিস। পড়াশোনা তো একটা মেয়ের জন্য শেষ করে দিয়েছিস, আর এখন বসে বসে আমাদের মাথার উপর খাচ্ছিস। আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না। এই নিলয়ের জীবনে অনেক কষ্ট। গল্পের সাথেই থাকুন, সব কিছু খুলে বলছি। তোর মা একজন ব্যারিস্টার আর আমি একজন জজ। তোর ভাইকে দেখ, এখন বর্তমানে পুলিশ কমিশনার হতে যাচ্ছে। কিন্তু তুই দেখ, আমাদের ছেলে বলে পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। কেউ যদি এসে আমাদেরকে বলে যে তুই কে, আমাদের ঘেন্না হয়। তাই তো বলি তুই আমাদের কাজের ছেলে। যা, বেশি কিছু না বলে ওখানে ময়লা জামা কাপড়গুলো কেসে এরপর শুকাতে দে। আমি শুধু মাথা নিচু করে বসে রইলাম, কিছু আর বললাম না। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। ছোটবেলার কথা মনে পড়তে লাগলো। আমাকে আগে কতই না ভালোবাসতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে। আমি তাদের জন্য শুধু একজন অভিশাপ ছাড়া আর কিছুই না। তার অবশ্য কারণ আছে। সেটা হচ্ছে আমি যখন কলেজে উঠি তখন একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটা অনাথ ছিল, বয়সে আমার থেকে সিনিয়র ছিল। আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা আমার পরিবার মেনে নিতে পারেনি। আমি একটা অনুষ্ঠানের মধ্যে ওকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই। এমনকি অনুষ্ঠানের মঞ্চে উঠে আমি বলি আমি ওকে বিয়ে করব। হ্যাঁ, এটা বলার কারণে আমার বাবার মান সম্মান ওখানে কিছুটা নষ্ট হয়ে যায়। কারণ মানুষের বলা বলি করতে শুরু করে যে একটা এতিম মেয়ে বিয়ে করবে এত বড় একজন ব্যবসায়ীর এবং সরকারি কর্মকর্তার ছেলে। ওই দিনটা ছিল আমার অনেক বড় কষ্টের কারণ। ওই দিন আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমার আর কিছু মনে নেই। আমাকে সবাই বলে সে নাকি মারা গিয়েছে। এরপর থেকে আমার আর কলেজে যাওয়া হয় না। লেখাপড়া সব কিছু বাদ দিয়ে দেই। পরিবারের চোখে আমি হয়ে যাই অবহেলার পাত্র। কিন্তু আমি এখনও তাকে অনেক বেশি ভালোবাসি। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি বাসা থেকে বের হয়ে যখনই দরজার সামনে আসলাম, বড় ভাই ডাক দিয়ে বলে ওঠে,
এখানে একটা জিনিসে লেখা আছে, ওটা গিয়ে নিয়ে আয়। আজকে আমাদের বাড়ির মধ্যে অনুষ্ঠান, কারণ আজকে আব্বুর জন্মদিন। তাই আমাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তাই তো বাড়ির মধ্যে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। আমি সাধারণ পোশাকে আছি। কাগজ আমাকে হাতে ধরিয়ে দিয়ে জিনিসগুলো আনতে বলল। আমি যে জিনিসগুলো নিয়ে এসে ভাইয়ের কাছে আসতে দেখলাম ভাইয়া একটা মেয়ের সাথে জোরপূর্বক জবরদস্তি করছে। মেয়েটা মুখ চেপে ধরে রেখেছে। আমি ভাইয়াকে সরাতে গেলে মেয়েটা চিৎকার করে ওঠে। মেয়েটার চিৎকার শুনে বাড়ির আশেপাশে সবাই জড়ো হতে লাগলো, এমনকি আব্বু আম্মু চলে আসলো। মেয়েটা ওখান থেকে দৌড়ে চলে যায়। তখনই ভাইয়া, সেই আবির, আমি তোর থেকে কখনো এমন কিছু আশা করিনি। তুই একটা মেয়ের সাথে এমন কি করে করতে পারলি? আমি কখনো এমনটা আশা করিনি। আজকে যদি আমি না আসতাম তাহলে তুই এই মেয়েটার সাথে। ভাই আমাকে থাপ্পড় দিয়ে কথাটা বলতে লাগলো। আমি তো হা হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। আর সবাই আমার দিকে কেমন জানি না এলেনের মতো চোখে তাকিয়ে আছে। ভাইয়ার এমন কথায় আমি যেন একদম আকাশ থেকে পড়লাম। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। তখনই ভাইয়া আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তোমার এই ছোট ছেলে আজকে আমি যদি না আসতাম তাহলে হয়তো বা একটা মেয়ের সর্বনাশ করে ফেলতো। ভাইয়ার এমন কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আব্বুকে বোঝাতে চাইলে তখনই আব্বু, আমি কখনো তোর থেকে এমন কিছু আশা করিনি। আমি ভেবেছিলাম তুই হয়তো খারাপ, কিন্তু এতটা নিচে নেমে যাবি আমি কখনো ভাবতে পারিনি। আব্বু এতটা রেগে আছে যে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আব্বু মাঝে থেকে বেলটা বের করে আমাকে মারতে লাগলো। আমার শরীর ছিঁড়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। আমি কান্না করতে করতে আব্বু আম্মুকে বোঝাতে লাগলাম, আব্বু আম্মু বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। সব কিছু ভাইয়া করেছে। এসব ভাইয়ার ষড়যন্ত্র। ভাইয়া আমাকে ফাঁসাচ্ছে। ভাইয়া, একদম চুপ। তুই আমাকে একদম মা বলে ডাকবি না। তোর মতো ছেলের আমার কোনো প্রয়োজন নেই। আমি ভাববো আমার কোনো ছেলে নেই, মারা গিয়েছি। তোর মতো এমন নির্লজ্জ কখনো আমার ছেলে হতে পারে না। আমি কি জন্য তোকে জন্ম দিয়েছি? দিনের পর দিন আমাকে অবহেলা করেছ, কিন্তু কখনো কষ্ট পাইনি। কিন্তু আজকে ভীষণ কষ্ট লাগছে, কারণ প্রিয় মানুষগুলো আমাকে একটিবার বোঝার চেষ্টাই করলো না। ভাই নিজের ছোট ভাইয়ের মর্যাদা রাখতে পারে না। বাবা তার সন্তানের প্রতি কোনো মায়া নেই, মায়ের কোনো দরদ নেই। আব্বু আমাকে এতটা মেরেছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। যখন চোখ খুলি তখন দেখি আমাকে রাস্তায় ফেলে রেখেছে। আমি অনেক কষ্টে ওখান থেকে উঠে দাঁড়াই। রাস্তার পথচারীরা আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি যখন একটু সুস্থ হই তখন বুঝতে পারি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। এখন আমি বুঝতে পারছি পৃথিবীটা কতটা কষ্টের। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে নিজেকে সংগ্রাম করতে হয়। এই শহর এখন আমার কাছে বিষাক্তর মতো। তাই আমি এই শহরে আর থাকতে চাই না। মানুষগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কারো আপন না। তাই আমি রেল স্টেশনে গিয়ে ট্রেনের মধ্যে উঠে বসলাম আর চোখ বন্ধ করে ভাবতে লাগলাম সেই অতীতের কথাগুলো। আমি তাকে কতটা ভালোবেসেছি, কিন্তু আফসোস নিয়তি আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। আমি এখান থেকে চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। যদি কোথাও কোনো কাজ পাই তাহলে নিজের জীবনটা ওইভাবে সংগ্রাম করে শেষ করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখনই আমি নাস্তা টেবিলে বসবো তখনই দেখি আব্বু মন খারাপ করে বসে আছে। তখন আমি আব্বুর উদ্দেশ্যে বলে উঠি, কি ব্যাপার আব্বু, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? কিছু না হওয়ার কি আছে? তুই এত বড় হয়ে গেছিস, এখনো পর্যন্ত এই ব্যবসা বাণিজ্য দেখাশোনা কিছুই করিস না, শুধু নিজের মতো করে চলাফেরা করিস। এই বুড়ো বাপের খেয়াল একটু তুই রাখিস না। আরে আব্বু, তুমি চিন্তা করো না কেন? আমি তো বলছি না যে কিছুদিন পরে না হয় তোমার অফিসে একদিন যাব আর দাওয়াত খেতে আসবো? আবারও মজা করা শুরু করলি তুই? তোকে বলেছি আমার অফিসের দায়িত্ব নেওয়ার জন্য, আর তুই বলছিস অফিসে গিয়ে দাওয়াত খাইবি? আরে আব্বু, তুমি কি বলো এখন এসব? আমার ভালো লাগে না। আমি আগে নিজের মনের মতো করে চলতে চাই, তারপর না হয় তোমার অফিসের দায়িত্বটা নিব। আচ্ছা, এসব বাদ দিলাম। তাহলে আমার ওই যে বন্ধুর ছেলের কথা বলেছি, যার সাথে তুই দেখা করেছিলিস, তুই ওকে বিয়েটা করে ফেললেই আমার সব কিছু আর টেনশন থাকবে না, একদম মুক্ত হয়ে যাবে। আরে তোমার ওই বন্ধুর ছেলে একদম বাজে। তার জন্য কোনো ভালো গুণ আমি খুঁজে পাইনি। যার মনে হয়েছে ও শুধু আমাকে টাকার, মানে শুধু টাকাকেই ভালোবাসে। আর
তার থেকে বড় কথা ও একটু লোভী টাইপের। এই নিয়ে আমি তোকে কতগুলো ছেলে দেখিয়েছি, একটা ছেলেকেও তুই পছন্দ করিসনি, তাহলে কিভাবে হবে বল? এতগুলো ছেলেকে তুই রিজেক্ট করেছিস, যতগুলো ছেলে আমি জীবনেও দেখি নাই। আব্বু, আমি চাই কেউ আমার টাকা পয়সা দেখে আমাকে ভালো না বাসো, যেন আমাকে সাধারণ একজন মানুষ হিসেবে ভালোবাসে। আমি এমনই চাই আমার জীবন সঙ্গী। তোর মাথার মধ্যে কি প্রবেশ করে আমি জানিও না, আর কি তুই বুঝিস তাও আমি বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসের দায়িত্ব তোকে নিতেই হবে, না হলে কিন্তু খবর আছে। কিন্তু বাবা, আমি আর কোনো কিন্তুতে শুনতে চাই না। আমি শুধু এতটুকুই চাই, তুই যেন আমার অফিসের দায়িত্ব নিয়ে, এত বড় একটা কোম্পানি, দেশের সব থেকে বড় ইন্ডাস্ট্রিজের মালিক আমরা, আর আমার মেয়ে নাকি এ সব কিছুতেই তার মন বসে না। সেটা কি করে হয়? তুই হয়তো জানিস না, আমাদের অফিসের সিইওর পদ কত অনেক মানুষের বসার জন্য দাঁড়িয়ে আছে। কত শত্রু আমাকে মেরে আমার চেয়ারটা দখল করতে চায়। এইসব ভয়ে আমি তোকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, আর তুই এখন পড়াশোনা করে এসেছিস, এখন দায়িত্ব সামলাবি। আমি আর কিছু চাই না। কতবার বলি নিজের সেফটির জন্য বডিগার্ড নিয়ে যা, এতগুলো বডিগার্ড রেখেছি, সবগুলোকে ফাঁকি দিয়ে তুই শুধু চলে যাস। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। একটু সময় পর আমার বান্ধবী আফসানা কল করে। নীলা, আমরা ভার্সিটির সবাই মিলে আজকে ভেবেছি ঘুরতে যাব গ্রামের ওইদিকে। দোস্ত, আমার ইচ্ছে ট্রেনে করে যাওয়ার, তবুও আবার লোকাল ট্রেনে অনেক মজা হবে। কিন্তু ট্রেন তো কিছু সময় পরে আসবে শহরের মধ্যে, তখন ওখানে উঠতে পারবো না। এখন যদি আমরা না রওনা দিই? আরে সমস্যা নেই, সন্ধ্যায় অনেক বেলা, শীতের সময় কোনো বিষয় না। আমি এখনই রেডি হয়ে বেরোচ্ছি। তোর জন্য এখন আমাদের সবাইকে ট্রেনে যেতে হবে নাকি? সবাই তো বাস বুকিং করেছে, তাহলে কি হবে? তুই এক কাজ কর, আমাকে লোকেশনটা পাঠিয়ে দে, আমি ট্রেনে করে যাচ্ছি। আর হ্যাঁ, আব্বুকে বলবি আমি তোদের সাথেই আছি, এটা মোটেও বলবি না যে আমি একা। কিন্তু নীলা কোনো কথা না বলেই কলটা কেটে দেয়। কখন যে আমার ঘুমে চোখ লেগে আছে বুঝতেই পারলাম না। আমি চোখ খুলতে যখনই তাকালাম দেখি আমি গ্রামে যাচ্ছি। কি ব্যাপার, এত সময় তো শহরের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তখনই টিটি ম্যানেজারকে জিজ্ঞেস করতেই বলল শহর ছেড়ে এখন গ্রামে যাচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না, কারণ এখন তো গ্রামের ভিতরে ঢুকে গিয়েছি। হঠাৎ করে ট্রেনটা থেমে যায়, কিছুই বুঝে উঠতে পারলাম না কি হয়েছে। তখনই টিটি ম্যানেজার এসে বলল জানতে কিছু সমস্যার কারণে আজকে রাতটা আমাদের সবাইকে ওখানেই থাকতে হবে। এমনিতেই সারাদিন কিছু খায়নি, ক্ষুধা অনেক লেগেছে, পকেটে টাকা নেই, কি করব। তাই বাইরে দেখলাম একটা কল আছে, ওখান থেকে একটু পানি নিয়ে খেয়ে আমি একপাশে বসে রইলাম। ট্রেনের মধ্যে যত যাত্রী ছিল তারা কেউ হয়তো বা তাদের আশেপাশে কোনো আত্মীয়র বাসায় চলে গিয়েছে, কেউ বা হোটেলে চলে গিয়েছে। ফোনটার দিকে তাকালাম, ঘড়িতে প্রায় 11টা বেজে গিয়েছে। শীতের সময়, ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে পড়েছে। আস্তে আস্তে দেখলাম রেল স্টেশনে খালি জায়গা হতে যাচ্ছে। এখানে আশেপাশে হোটেল নেই, অনেক দূরে, আর আমি হোটেলে থাকবো সেটা তো আমার কপালে নেই। এসব এসব কথা আমি নিজের মনেই ভাবছিলাম। তখনই দেখলাম পেছন থেকে এই নির্জন স্টেশনে মেইলি কণ্ঠে কেউ একজন আমাকে ডাক দেয়। এই যে হ্যালো, শুনছেন? আপনাকে বলছি। পেছন ফিরে তাকাতেই আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে একটা পরী। আমি মেয়েটার দিকে তাকাতেই যেন চোখ ফেরাতেই পারছি না। কেমন জানি না আমার মায়া হতে লাগলো, মনের ভিতর কেমন জানি না একটু শব্দ হতে লাগলো, যেন ওর মুখটা একদম সেই প্রিয় মানুষটার মতো। ভেবাচিকা খেয়ে গেলাম। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে ওঠে, এই যে কি দেখছেন, আপনাকে বলতেছি আমি এখানে একা একটা মেয়ে, একটু সাহায্য করবেন? মেয়েটার কথায় আমি ঘোর কেটে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আর আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনি এখানে আপনার কোনো আত্মীয়র বাসায় চলে গেলেই তো হয়। আপনি না আসলে একটা গাধা। এখানে যদি আমার তেমন কেউ থাকতো তাহলে তো আমি অবশ্যই চলে যেতাম। আমি একা একটা মেয়ে, আর আমি কখনো গ্রামে তেমন আসিনি। তার জন্য, তার থেকে বড় কথা, এই যে পিছনে কিছু ছেলে আমাদেরকে দেখে, আমার ভয় লাগছিল, তাই আমি এখানে আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। কেন? আমি যদি খারাপ মানুষ হই আর আপনার যদি ক্ষতি করতে চাই, তাহলে আপনি কি করবেন? একদমই না। আপনাকে দেখে তো আমার মনে হয় না। আপনাকে দেখে মনে হয় আপনি একটা বুদ্ধু। কথাটা বলে আমি হেসে দিলাম, কারণ ছেলেটার চেহারাটা অনেক মায়াবী। আমি তো প্রথম দেখায় ছেলেটার প্রেমেই পড়ে গিয়েছিলাম, কিন্তু ছেলেটার বোকা কথা শুনে আবার হাসিও পাচ্ছিল।
একসময় আমি ভয়ে যেন কাঁদতে লাগলাম, কিন্তু ছেলেটার সাথে কথা বলতেই যেন আমার নিমিষেই ভয় হারিয়ে গিয়েছে। মেয়েটা হাসতে লাগলো। মেয়েটার হাসির দিকে তাকিয়ে রইলাম। তখনই মেয়েটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, প্লিজ আমাকে কোনো একটা জায়গায় দিয়ে আসুন, যেখানে আমি আজকে রাতটা কাটাতে পারবো। কিন্তু আমি তো এখানে কিছুই জানি না, আর আশেপাশে তেমন কাউকে দেখতেও পারছি না। গুগল ম্যাপ আছে, ওটা ভেবে আমি যাব, কিন্তু একা যেতে ভয় করছে। মেয়েটা আমার হাত ধরে আমাকে কোথায় জানি নিয়ে যেতে লাগলো, আর ফোনের দিকে তাকাচ্ছে। রাস্তার এক পাশ দিয়ে দেখলাম একটা রাস্তা ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। একটু সময় পর আমরা ঘন জঙ্গলে এসে হারিয়ে গেলাম। তখন মেয়েটা বলে ওঠে, এখানে আর কোনো রাস্তা নেই কেন? এই রাস্তা পার হলে তো এখানে একটা শহর থাকার কথা, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন? পেছনে তাকিয়ে দেখি কোথা থেকে এসেছি, তাও ভুলে গেলাম। এই জন্যই কবি হয়তোবা বলেছে যে মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। ওরা প্রতিটা পায়ে আর ধাপে ধাপে শুধু বিপদ নিয়ে আসে। এখন এই জঙ্গলের মধ্যে কি করব? খোঁজেন, ভালো করে হোটেল খোঁজেন, আর এখানে থাকেন। আপনাকে যেন ভূতে খেয়ে ফেলে। আর কথাটা বলা মাত্রই মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ভয়ে, আর বলতে শুরু করে কাঁপা কাঁপা কণ্ঠে, প্লিজ, আমার ভীষণ ভয় করছে। কথাটা বলে আমি নিজের অজান্তেই ছেলেটাকে জড়িয়ে ধরলাম। মেয়েটাকে সামলিয়ে মেয়েটার হাত ধরে আমি হাঁটতে লাগলাম, কিন্তু কোথা দিয়ে যাচ্ছি নিজেও যায় না। হঠাৎ করে দেখলাম কিছু লোক গড়াই চেপে আমাদের রাস্তা আটকে দেয়, আর তাদের মুখের মধ্যে কাপড় বাঁধা। তখন ওই লোকগুলো মাঝখান থেকে একটা লোক বলে ওঠে, মনে হয় সর্দার। এই গভীর রাতে বনের মধ্যে দুজন যুবক যুবতী, তোরা এখানে কি করছিস? তোদেরকে আজকে আমি বলে দিব কালী মায়ের কাছে। মেয়েটা কথাটা শুনে তো অজ্ঞান হয়ে যায়। তখনই লোকগুলো আমাদেরকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরে। মেয়েটা আর আমাদের দুজনকে একসাথে বেঁধে রেখেছে। তখন এই লোকটা আমাদের কাছে এসে বলে ওঠে, তোরা দুজন স্বামী স্ত্রী কিনা সেটা বল। লোকটাকে দেখে আমার যেন প্রাণ পাখি উড়ে যেতে লাগলো। আমি ভয়ে কিছুই বলতে পারলাম না। তখনই দেখলাম ছেলেটা বলে ওঠে, আসলে আমরা দুজন স্বামী স্ত্রী না। আমাদের দুজনের দেখা হয়েছে রেল স্টেশনে। আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমরা রাস্তা ভুল করে এখানে চলে এসেছি। স্বামী স্ত্রী ছাড়া বলিদান করা কখনো সম্ভব না, তাই তোদেরকে আগে বিয়ে দিতে হবে, তাহলে আমাদের পাপ মুক্ত হবে, তাছাড়া না। এই, ওদের বাঁধন খুলে দে, এরপর ওদেরকে কিছু খেতে দে, আর ওদের বিয়ে দিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে রাখ। শেষ প্রহরে ওদেরকে আমি বলি দিব। আমাদের হাতের বাঁধন খুলে দেয়, আর আমাদের সামনে অনেকগুলো খাবার নিয়ে আসে। আমি তো অনেক সময় ধরে কিছু খাইনি, তাই আর নিজের পেটের ক্ষুধা না সামলাতে পেরে আমি খেতে শুরু করলাম। আপনি কি মানুষ না অন্য কিছু? আপনি মরার মুখে তারপরেও খেতে বসেছেন? আমার খুব ক্ষুধা লেগেছে। আপনার যদি খাবার না ইচ্ছা থাকে তাহলে খাবেন না, আমি আগে খেয়ে নিব। এরপর আমাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। এরপর একটা রুমের ভিতর বন্দি করে রাখে। আমার বাবা আমার জন্য চিন্তা করছে, আমি বাড়িতে যাব। আপনি প্লিজ কিছু একটা করুন। আমার এখন কি হবে? ওরা যদি মেরে ফেলে? আল্লাহ, আমি জীবনে কিচ্ছু করি নাই, আমার স্বামীর মুখ দেখি নাই, বাচ্চা কাচ্চা কিছু এখনো হয় নাই। মেয়েটার কথা শুনে আমার প্রচণ্ড পরিমাণ এখন বিরক্ত লাগছে, কারণ ওর জন্য এমন সমস্যার মধ্যে ফেসেছি। তাই রাগ করে আমি একটা লাথি মারতেই দেখলাম একটা সুড়ঙ্গ খুলে যায়। এটা কি দেখি তো? আর দেখার সময় নাই, এখান থেকে পালাতে হবে। কথাটা বলে আমরা দুজন এখান দিয়ে যেতে লাগলাম। যেতে যেতে দেখলাম একটা রাস্তা সামনে এসে পৌঁছালাম। আমরা দুজন একসাথে ধরতে ধরতে একটা আলো খুঁজে পেলাম। তাই ওই আলোর সামনে এসে দেখি একটা বাস দাঁড়িয়ে আছে। তার মানে এটা মেন রোড। দুজনে বাসে উঠে বসি, আর বাস কাউন্টারকে সব কিছু খুলে বলি। উনি বলে এ রাস্তা খুব বিপজ্জনক, তাই এখনই চলে যেতে। তাই বাসে উঠে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। মেয়েটা ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে আমার কাঁধের মধ্যে। মেয়েটাকে একপাশে সরিয়ে আমি বাস থেকে নেমে যাই। হয়তো মেয়েটার এত সময়ে মায়ায় পড়ে গিয়েছি, কিন্তু এটা শুধু কাল্পনিক ছাড়া আর কিছুই আমার পক্ষে ভাবা সম্ভব না। ঘুম ভাঙতেই দেখলাম আমি একটা বাসে বসে আছি। পাশে ছেলেটা নেই, তার মানে ছেলেটা অনেক আগেই নেমে গিয়েছে। হঠাৎ করেই তখন অনেকগুলো গাড়ি বাসটাকে ঘিরে দাঁড়ায়। তখন ওই গাড়ি থেকে একজন লোক নেমে আসে। লোকটাকে দেখেই আমি চিনতে অসুবিধা হলো না, কারণ আমার বাবা। তখন বাবা হন্তদন্ত হয়ে আমার কাছে এসে আমার মুখ ধরে আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, মা, তুই কেমন আছিস? তোর শরীর ঠিক আছে তো? তোর কিচ্ছু হয়নি তো? তোকে নিয়ে কত চিন্তা করছিলাম, কত নিউজ করেছে, কত কিছু করেছি, কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোর কোনো খবর আমি পেলাম না। আজ 2 দিন ধরে তুই নিখোঁজ।
এটা শুনে আমার যে আর প্রাণ সাথে নেই। আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমরা বাসায় চলে আসি, তখন আব্বুকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে আব্বু বলে ওঠে, তাহলে তো ছেলেটা তোর অনেক বড় উপকার করেছে। আর কাগজে কলমে সে তোর স্বামী। তুই কি ছেলেটাকে পছন্দ করে ফেলেছিস? আমাকে সত্যি করে বল তো। আব্বুর কথা শুনে আমি মাথা নিচু করে নিলাম। তখনই আব্বু হাসতে হাসতে বলে ওঠে, ঠিক আছে, তাহলে আমার আর চিন্তা করা লাগলো না আমার মেয়েকে নিয়ে। তুই যেহেতু ছেলেটাকে পছন্দ করিস, তাহলে আমি অবশ্যই ছেলেটাকে খোঁজার জন্য লোক পাঠাবো। ছেলেটা যদি ঢাকা শহরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমি ওকে খুঁজে বের করবো। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। তখনই আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আফসানা কল করেছে। ফোনটা রিসিভ করতেই আফসানা ওপাশ থেকে বলে ওঠে, কি রে, তুই ঠিক আছিস তো? আমরা কত চিন্তা করেছি। আঙ্কেল আমাকে কল করে বলেছে, তারপর বুঝতে পারলাম হয়েছেটা কি। সব কিছু খুলে বল। আর তুই কোথায় গিয়েছিলি? ওকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পরে তখন আফসানা বলে ওঠে, আচ্ছা বল তো দোস্ত, ছেলেটা দেখতে কেমন, যে কিনা আমার বান্ধবীর মন জয় করে ফেলেছে? ছেলেটাকে দেখতে খুব ইচ্ছে করছে। ওকে তো আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। ঢাকা শহরে এসে পৌঁছেছি, কিন্তু এখনও কোনো চাকরির খোঁজ পেলাম না। আর চাকরি করব তারও তেমন যোগ্যতা নেই। কাগজপত্র যা আছে সব কিছু বাসায়। এত বড় ঢাকা শহরের মধ্যে আমার আত্মীয় বলতে কেউ নেই। এখন আমার সবাই আপন হলে সবাই পর। এসব ভাবতে ভাবতে আমি রাস্তায় হাঁটছিলাম, তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। সামনে থাকা একটা মেয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই মেয়েটাকে হাত ধরে ওঠানোর চেষ্টা করি। মেয়েটার হাত ধরতেই মেয়েটা বেয়াদব ছেলে কোথাকার, তুই কি দেখে চলাফেরা করতে পারিস না? মানুষের গায়ের পড়া, এটা কি তোর স্বভাব নাকি? গালে হাত দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। মেয়েটা কি বলছে? আমি তো মেয়েটাকে ধাক্কা দিইনি, মেয়েটা বরঞ্চ আমাকে ধাক্কা দিয়েছে আর নিজের মনে আমাকে এইসব বলছে। এই ছেলে, কথা বলছিস না কেন? নাকি একটু সুন্দর দেখে ভাবছিস যে কোনো মেয়েকে ধাক্কা দিলে আর মেয়েটা তোর প্রেমে পড়ে যাবে? মেয়েটার মাথায় সমস্যা আছে মনে হয়। নিজের মনে নিজের সব কিছু বলছে। কী সব বলছে এসব তো আমার চিন্তার মধ্যেও নেই। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোনো ধনী পরিবার থেকে। মেয়েটার পোশাক দেখে তা বোঝা যাচ্ছে, কিন্তু ব্যবহার যে এমন তা তো বোঝা যায় না। এমনিতেই পার্টিতে আজ অনেক টাকা খরচ করে ফেলেছি। যদি আব্বু জানতে পারে যে তার প্রায় 20 কোটি টাকার মতো আমি লস করে ফেলেছি, তাহলে তো আমার খবর আছে। আর মাঝখান দিয়ে ছেলেটা এসে পড়েছে। তখনই কোথা থেকে একটা ছিনতাইকারী এসে আমার ব্যাগ টান দিয়ে নিয়ে যেতে লাগলো। কিছু ছেলে এসে মেয়েটার ব্যাগটা টান দেয় আর মেয়েটা চিৎকার করে চোর চোর বলতে লাগলো। তখনই দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, ব্যাগটার মধ্যে টাকার চেয়েও অনেক মূল্যবান জিনিস আছে, তা হচ্ছে আব্বুর ডকুমেন্ট। এটা যদি একবার হারিয়ে যায় তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে আব্বু। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, আমার ব্যাগটা নিয়ে দেন। একটু আগে তো আমাকে অনেক কথা বলেছেন, এখন সাহায্যের জন্য কেন বলছেন? প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে প্লিজ সাহায্য করুন। আমি আর কখনো বলবো না, আপনার কাছে সরি বলছি। মেয়েটা কানে হাত দিয়ে কথাগুলো বলল নরম সুরে। তাই আমি বাধ্য হয়ে চোরটার পেছনে দৌড়াতে লাগলাম। আমি গ্রামের ছেলে, আর দৌড়ানো আমার জন্য কোনো বিষয়ই না। আর ওকে ধরতে আমার বাঁ হাতের কাজ। আমি এক দৌড়ে ওর কাছে চলে গেলাম। একটা ঘোষা দিয়ে নাক ফেটে রক্ত বের হয়ে গেল। তখনই মেয়েটা হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলল, বাবা, আপনার গায়ে তো অনেক জোর। একটা মেরেছেন, ওর তো দেখি নাক ফেটে গিয়েছে। ছেলেটার বডি দেখে আমি তো হা হয়ে তাকিয়ে রইলাম। দেখতে অনেক কিউট, তার ওপর 6 প্যাক দেখে তো ফিদা হয়ে গেলাম। মেয়েটার হাতে ব্যাগটা বুঝিয়ে দিয়ে আমি ওখান থেকে যেতে লাগবো। তখনই মেয়েটা আমার হাতটা ধরে ফেলে। এরপর বলে ওঠে, আরে, আপনি রাগ করেছেন মনে হয় আমার কথায়, চলে যাচ্ছেন যে? না, আমি কারোর সাথে রাগ করি না। আর আমি রাগ করব কেন? আমি অন্যায় করেছি, তার জন্য আপনি আমাকে বকা দিয়েছেন, আমাকে শাস্তি দিয়েছেন, আর আমি চলে যাচ্ছি। সাহায্য করা আমার কর্তব্য ছিল। এত ভাব নিচ্ছেন কেন? জানি আপনি একটু সুন্দর, তাই বলে এত ভাব নিচ্ছেন? একদমই না, আসলে আমি একটা কাজে খোঁজে বের হয়েছি। কাজের খোঁজে বের হয়েছেন মানে? কিছু বুঝতে পারলাম না।
তখন মেয়েটাকে সব কিছু খুলে বললাম যে আমি গ্রাম থেকে এসেছি, এখানে একটা কাজের জন্য এসেছি। আমি এই শহরে কাউকে জানি না, তাই একটা কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তখনই মেয়েটা আমার কথা শুনে বলে ওঠে, সরি, আসলে আমি বুঝতে পারিনি আপনি এখানে কাজের জন্য এসেছেন, আর আমি আপনাকে জানা তাই বলে ফেলেছি। আরে সমস্যা নেই, আমি এগুলো মাথায় নিয়ে নিব। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাদের কোম্পানিতে চাকরি করতে পারেন। না মানে আমাদের কোম্পানি বলতে আমার আব্বু ওই কোম্পানির ম্যানেজার, এই শহরের সব থেকে বড় কোম্পানি। কোম্পানিটা আমার আব্বুর পরিচিত বলতে গেলে তার বন্ধু লাগে। কোম্পানির মালিক অনেক ভালো, আমি যদি আব্বুকে বলি অবশ্যই আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে কি কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। আরে সমস্যা নেই, আপনি আমাকে অনেক বড় সাহায্য করেছেন। চলেন আমি আপনাকে আব্বুর সাথে দেখা করিয়ে দিই, আব্বু আপনাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। আব্বু কখনো আমার কথাই না বলে না। আর হ্যাঁ, সে কখন থেকে আপনি করে বলছি, আর আপনার নামটাও তো জানা হলো না। আর আমি শ্রাবণী, আমাকে শ্রাবণী বলে ডাকবে, আর তুমি করে বলবে, কারণ আপনি একদমই পছন্দ করি না। আমি মাথা নাড়ালাম। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম। তখনই একটা বৃদ্ধ লোক আমাদেরকে দেখে বলে ওঠে, কি ব্যাপার শ্রাবণী, তোমার সাথে ছেলেটাকে আর কি হয়েছে? তোর এমন অবস্থা কেন? তোর কি কিছু হয়েছে নাকি? বৃদ্ধ লোকটার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা শ্রাবণীর বাবা। শ্রাবণী তখন সব কিছু খুলে বলে তার বাবাকে। সব কিছু শুনে তখন শ্রাবণীর বাবা আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো বাবা, তোমাকে তো আমি চাকরির ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিতে পারবো, কারণ ওখানে ইন্টারভিউ দেওয়া যে একটা ভাগ্যের ব্যাপার। এটা কয়জনের কপালে জোটে এত বড় কোম্পানিতে। আর হ্যাঁ, এটা আমি শুধু এক শর্তে দেব, আমার মেয়ে যদি আমার পোস্টে চাকরিটা নেয়। আবির যদি ওই কোম্পানিতে চাকরি করে তাহলে আমি অবশ্যই করব, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে তো আমার আর কোনো দুশ্চিন্তাই রইলো না। শ্রাবণীর বাবাকে আমি ধন্যবাদ জানাতে লাগলাম। তখনই শ্রাবণীর বাবা বলে ওঠে, ধন্যবাদ তো আমি তোমাকে দেব, কারণ তুমি আমাদের অনেক বড় একটা উপকার করেছো। আর হ্যাঁ, আগামীকালকে রেডি থেকো। মা, আগামীকালকে কিছু ইন্টারভিউ নেওয়া লাগবে, তোমাকে যেতে হবে, কারণ ইন্টারভিউ তুমি নিবে। আব্বু আমি কি বুঝবো, তুমি নাও, ভালো লাগছে না আমার। আরে তুই এমন করিস কেন? দেখ, ওখানে গেলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আগামীকালকে যাওয়া লাগবে, তাই রেডি থাকিস। কথাটা বলে আমি রুম থেকে বের হয়ে যাই। কি আর করার, আব্বু কথাটা বলে গেল, তাই না চাইতেও যেতে তো হবেই। তাই বাধ্য হয়েই শুয়ে পড়লাম। মনে মনে শুধু ওই ছেলেটার কথাই মনে পড়ছে আমার স্বপ্নের মধ্যে। শ্রাবণী নামের মেয়েটা আমাকে একটা রুমে নিয়ে যায় আর রুমটা দেখিয়ে চেয়ে যায়। আমি এখানে থাকবো না অনেকবার বলা সত্ত্বেও বৃদ্ধ লোকটা আমার একটা কথাও শুনলো না। মানে শ্রাবণীর বাবা। পৃথিবীতে এখনও যে এত ভালো মানুষ আছে তা আমার জানা ছিল না। তাদেরকে না দেখলে হয়তোবা আমি বুঝতেই পারতাম না। রুমের মধ্যে শুয়ে আছি কোলবালিশ জড়িয়ে ধরে, আর নিজের মনে হাসতে লাগলাম। কেন জানি না ছেলেটাকে মন দিয়ে বসলাম। ছেলেটার ফর্সা মুখে টোল পড়া আমার কাছে বেশ ভালোই লাগলো। তার আগে আমাকে জানতে হবে ছেলেটার আগে কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি নেই। তাহলে শুধু শুধু আমার ব্যর্থ এত প্রেম কি করব যদি তার ভালোবাসার কেউ থাকে। রুমের ভিতরে প্রবেশ করে দেখলাম রুমটা অনেক সুন্দর আর সাজানো গোছানো। বড় লোকের হয়তোবা অনেক কিছুই থাকে, কিন্তু এত বড় মন থাকে জানতাম না। উনি যে কোম্পানিতে চাকরি করে সে কোম্পানি যদি ম্যানেজারের এত বড় বাড়িতে থাকে তাহলে সে কোম্পানির মালিক কত বড় লোক হবে সেটাই চিন্তা করছি। বড় লোকেরা অহংকারী হয়, হয়তোবা ওনার মধ্যে অহংকার বোধ নেই, কিন্তু তার মালিকের কত অহংকার সেটা জানি না। হঠাৎ করে মনে পড়ে গেল আমার সাথে যা ঘটেছে তা কখনো যেন কারোর সাথে না ঘটে। এইসব চিন্তা করছে আর চোখ দিয়ে দুপোটা পানি পড়তে লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে আমি আব্বুর কাছে যেতেই আব্বু আমাকে দেখে বলে ওঠে, আজকে তোমাকে যে আমার সাথে অফিসে যেতেই হবে। আজকে যত তালবাহানা করোই না কেন চলবে না কিন্তু, এই আমি বলে দিলাম। তুমি কিন্তু তোমার জামাইকে খুঁজে বের করতে পারোনি, তাই আমি কিন্তু যাব না। আরে আমি তো তোকে বলেছি আজকের মধ্যেই আমার মামনির সেই ইচ্ছা আমি পূরণ করব। আমি ওকে অবশ্যই খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমার অফিসে চলো।
সকালবেলা ঘুম থেকে উঠতে তখনই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণী। আমার মুখের দিকে কিভাবে হাঁ করে তাকিয়ে রইল শ্রাবণী। আমি চোখ খুলতে তাকে দেখে প্রথমে ঘাবড়ে গেলাম। এরপর ওর উদ্দেশ্য করে বলে উঠলাম, আরে আপনি আপনি এখানে? ও সরি, আমি ভুলে গিয়েছি, আমি তো আপনাদের বাসায়। আপনি তো আপনার রুমে আসতেই পারেন। এখন কিন্তু আমি প্রচণ্ড পরিমাণ রাগ করছি আপনার উপর। কেন? আমি কি কোনো ভুল কিছু করেছি যে আপনি আমার উপর রাগ করেছেন? অবশ্যই ভুল করেছেন। আমি তো আপনাকে কতবার বলেছি আমাকে তুমি করে বলার জন্য। এটা এটা আমার বাসা, মানে এটা এখন থেকে আপনার নিজেরও বাসা। আর আর আপনি এখন থেকে এই রুমেই থাকবেন, বুঝতে পেরেছেন? না, সেটা কি করে হয়? আমি আপনাদের বাসায় কি করে? কথাটা বলে শেষ করতে পারলাম না, তখনই আমার মুখের কাছে চলে আসে শ্রাবণী। এসে আমার সামনে শার্টের কলারটা চেপে ধরে, রাগী গলায় চোখ দুটো বড় করে বলে ওঠে, আর একবার যদি আপনি বলেন তো খবর আছে। আর থাকবেন না মানে? না থাকলে কিন্তু বেঁধে রেখে দিব, এ বলে দিলাম। আর একটা কথাও বলবেন না, একদম চুপ। শ্রাবণীর এমন ব্যবহারে আমি একদম হাঁ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি তো যেন আসমান থেকে পড়েছি, এমন একটা অবস্থা। আমার সাথে এমনটা করবে শ্রাবণী কল্পনাও করতে পারিনি। ও যেন আমার বইয়ের মতো শাসন করছে। এর মধ্যে আঙ্কেল ডাক দিয়ে বলে ওঠে, আবির, তোমার জন্য আমি কিছু জামা নিয়ে এসেছি, এগুলো নিয়ে রেডি হয়ে নাও। আজকে তোমাকে নিয়ে আমি অফিসে যাব। আমি স্যারের সাথে কথা বলেছি, তোমার ইন্টারভিউর ব্যবস্থা করেছি। স্যার 9 জনকে সিলেক্ট করেছি, তার মধ্যে তুমি একজন। এখন টোটাল 10 জন হয়েছে। আঙ্কেলের কথা শুনে শ্রাবণী আমাকে ছেড়ে দেয়। এরপর আমি উঠে আঙ্কেলের কাছ থেকে জামাটা নিয়ে আমি জামাটা চেঞ্জ করে নেই। রেডি হয়ে নিচে আসতেই আঙ্কেল আমাকে দেখে বলে ওঠে, বাহ, তোমাকে তো এখন অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকুমার। তুমি তো অনেক সুন্দর, এত সময় তো খেয়াল করিনি আমি। আসলে আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনার ভালোবাসা আর শ্রাবণের এমন। তুমি চাইলে পারবে, যদি আমার মেয়ের। আঙ্কেল কি একটা কথা বলতে চাইলো, তখন শ্রাবণী আঙ্কেলকে কথাটা বলতে না দিয়ে বলে ওঠে, আরে আপু, তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, এখন তোমরা অফিসে যাওয়ার কথা আর তুমি বসে বসে এসব বলছো? ওকে নিয়ে অফিসে যাও, এসব এখন বলার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে লজ্জায় আমি ওখান থেকে চলে যেতে লাগলাম। ব্যাপারটা কি হলো কিছুই বুঝলাম না। আমি আর আঙ্কেল দুজনে যেতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বড় অফিসের সামনে এসে দাঁড়ালাম। অফিসটা দেখে বাইরে অনেক সুন্দর, ভিতরে কত সুন্দর হবে জানি না। অফিসের ভিতরে প্রবেশ করতে দেখলাম আসলেই সত্যি বাইরে যত সুন্দর ছিল তার থেকেও দ্বিগুণ সুন্দর ভিতরে। আমি তো এদিক ওদিকে তাকিয়ে দেখলাম। তখনই আঙ্কেল আমাকে একটা রুমে নিয়ে যায়। ওখানে অনেকে বসে আছে, আমাকে ওখানে বসতে বলে। আমি ওখানে বসে রইলাম। এরপর আঙ্কেল কোথায় যেন চলে যায়। ম্যানেজার সাহেব, আজকে আমার মেয়ে আসতেছে, তাই সব কিছু গুছিয়ে সুন্দরভাবে রেখেছেন তো? জি স্যার, আপনি যা বলেছেন তাই করেছি। ছোট ম্যাডামের জন্য সব কিছু রেডি রেখেছি, উনি আসলে সব কিছু তৈরি থাকবে। এবার ইন্টারভিউর জন্য লোক রেডি আছে। তা তো ঠিক আছে, তোমার একটা স্পেশাল লোক নাকি আছে চাকরি লাগবে, তার কথা আমাকে বলেছে। তুমি তো জানো এখানে যোগ্যতা লাগে, আর ও তেমন পড়াশোনা নেই। তারপরও তোমার কথাই আমি তাকে ইন্টারভিউর জন্য এখানে নিয়ে আসতে বলেছি। জি স্যার, আমি তা জানি, কিন্তু এটাও জানি যে আপনি ভালো মানুষের খুব কদর করেন, আর ছেলেটা খুবই ভালো। এই প্রথম আমি কারোর জন্য তোমাকে এত কথা বলতে শুনেছি। কখনো তুমি কারোর প্রশংসা করনি, আজকে তুমি ছেলেটার বিষয়ে এত কথা বলছো। আসলে বলো তো, ছেলেটা তোমার কি হয়? কখনো আমার মেয়ে আমার কাছে কিছু চায়নি, কিন্তু ওই দিন আমার মেয়ে অনেক কান্না করে বলেছিল ওকে পছন্দ হয়েছে, ওকে বিয়ে করতে চায়। তাই আবার মেয়েকে কথা দিয়েছি আমি আমার মেয়ের সাথে ওকে বিয়ে দেব। আরে বন্ধু, তোমার সাথে মজা করলাম, তুমি তো দেখি সিরিয়াস। আসলে আমরা দুজন ছোটবেলার বন্ধু। যাই হোক, আমার মেয়ে আসতেছে, তাই সব কিছু রেডি রাখিস। আমি এখন একটু যাচ্ছি ভিতরে, কেমন? আজকে সূর্যের কিরণ খুব তীব্র জ্বালান দিচ্ছে। মনে হচ্ছে আজকে সূর্যি মামা অনেক জোরেই চেপে আছে কেন জানি। গাড়িটা অফিসের সামনে পার্ক করতেই ভেতরে প্রবেশ করতেই সবাই স্বাগতম জানাতে লাগলো। এরপরে ওখান থেকে ফুলের তোড়াগুলো বডিগার্ডদেরকে দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। আমি ভিতরে প্রবেশ করার আগেই খেয়াল করলাম
কাজের ভেতরে কাউকে দেখলাম। আমি থমকে দাঁড়ালাম, সামনে এগিয়ে যেতে লাগলাম। বডিগার্ডটা আমাকে বলতে লাগলো আব্বুর অফিস সামনে। আমি তাদের কথা না শুনেই সামনে এগিয়ে যেতেই আমার বুক কেঁপে উঠলো, কারণ সামনে বসে আছে আমার পছন্দের মানুষটা। খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম ওখানে। এখানে দেখবো ওকে কখনো ভাবতেই পারিনি। তাই আমি দৌড়ে আব্বুর অফিসে চলে যাই আর আব্বুকে জড়িয়ে ধরি আর গাড়িতে উঠে ধন্যবাদ জানাই। কি হলো আমার মেয়েটার এত খুশি কেন? আজকে আমার মেয়েটি কিছু দেখেছে নাকি যার জন্য এত খুশি আমার মেয়েটা? আরে আব্বু, তোমাদের জামাই এই অফিসে অবশ্যই তুমি এনেছো, তাই না? কই না তো, আমি তো কিছুই জানি না। সে অফিসে মানে কোথায় প্রকাশিত আছে? আজকে যদি ইন্টারভিউ নেওয়া হবে তাদের। আরে আব্বু, তাহলে ও মনে হয় চাকরির জন্যই এসেছে। আমাকে ওই সময় বলেছিল যে ও একটা চাকরির প্রয়োজন, তাহলে হয়তো বা এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আব্বু, তুমি এখানে ওকে চাকরিটা দিয়ে দাও, আর আমি এখন থেকে অফিসে আসবো। তুমি ওকে আমার পার্সোনাল পিএ বানিয়ে দাও। আমার মেয়ের অফিস, আমার মেয়েটাকে চাকরি দিবে, কাকে চাকরি থেকে বের করবে তা একান্তই তার ব্যক্তিগত দায়িত্ব। আমি তো অনেক খুশি যে সব কিছু দায়িত্ব নিতে রাজি আমার মেয়ে। তাই তোমার যা ইচ্ছে তাই করো। আর আমি এক্ষুনি ছেলেটার জন্য বলতেছি। বাবা, তোমার সিভিটা দাও তো। আর হ্যাঁ, আপনাদের চাকরি যে কোনো একটা পোস্ট হয়ে যাবে। আপনারা অন্য কোথাও যান, আপনাদের চাকরির মেইলের মাধ্যমে আপনাদের চাকরির মেইলের মাধ্যমে পাঠানো হবে। কারো ইন্টারভিউ দেওয়া লাগবে না, কারণ আজকে আমাদের অফিসের মেয়ে অনেক খুশি, সে সবাইকে চাকরি দিবে। তাই আপনাদের ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবার দিকে তাকিয়ে দেখলাম সবাই অনেক খুশি। তার মানে অনেকে এখানে কত বড় আশা নিয়ে চাকরির জন্য এসেছে, অনেক কিছু ত্যাগ করে এই অফিসে এসেছে। কারো কাছ থেকে তো শুনেছি সে তার পরিবারের সব কিছু বিক্রি করে এখানে সুযোগ পেয়েছে একটা চাকরির ইন্টারভিউর জন্য। যদি এখানে সে চাকরি পায় তাহলে সে আবার তার পরিবারের পাশে দাঁড়াতে পারবে, কিছু করতে পারবে, তার বৃদ্ধ মায়ের চিকিৎসা করতে পারবে। জিনিসটা বুঝলাম না, তাহলে কি আফজাল আমার কথা শুনে ওকে চাকরিটা দিবে, নাকি চাকরিটা দেবে না? কেন শুধু ওর সিভিটা নিতে বললো আমাকে? আঙ্কেল সবাইকে চলে যেতে বলল, কিন্তু আমার সিভিটা নিতে কেন বলল? সেটা তো আমি জানি না বাবা, কিন্তু এতটুকু জানি সে অনেক খুব ভালো মনের মানুষ। মানে এই কোম্পানির যে মালিক। আর তোমাকে একটা সত্য কথা বলি, সে আসলে আমার খুব ভালো একজন বন্ধু। তাই তুমি চিন্তা করো না ওর বিষয়। আমি সব কিছুই জানি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আশা করি তোমার চাকরিটাও অবশ্যই দিয়ে দেবে। আঙ্কেল আমাকে একটা কেবিন দেখিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আমি ভেতরে প্রবেশ করার আগে বলে ওঠে, ভেতরে প্রবেশ করব স্যার? আমার কথার উত্তরে ভেতর থেকে বৃদ্ধ বয়সে একজন লোক বলে ওঠে, ভিতরে প্রবেশ করো, তোমার সাথে আমার কথা আছে। ভেতরে প্রবেশ করতেই দেখলাম একজন মাঝবয়সী লোক বসে আছে কেবিনে। আমাকে দেখে চেয়ারে বসতে বলে, আমি চেয়ারে বসলাম। তখন আমাকে লোকটি বলে ওঠে, তুমি হয়তো খুব অবাক হচ্ছ, তাই না? অবাক হওয়ার কিচ্ছু নেই। আসলে সবার মধ্যে আমি তোমাকে বেছে নিয়েছি। আমি ঠিক আপনার কথা কিছুই বুঝলাম না। সবার মধ্যে আমাকে বেছে নিয়েছেন মানে বুঝতে পারছি না আমি। তোমার মধ্যে আমি সততা দেখেছি, এরপর অনেক কিছুই দেখেছি। বলা যায় বটে, আমি আমার বন্ধুর কাছ থেকে তোমার কথাও শুনেছি। আর হ্যাঁ, তোমাকে আমার মেয়ের পার্সোনাল বডিগার্ড এবং কি পিএ হিসেবে নিয়োগ দিচ্ছি। এতে তোমার কোনো সমস্যা নেই তো? কি বলছেন স্যার? এতে আমি কেন কিছু মনে করব? আমি তো অনেক খুশি, কারণ আমি এতদিন পর একটা ভালো চাকরি পেতে যাচ্ছি। তাহলে তোমাকে কোম্পানি থেকেই একটা ফ্ল্যাট আর একটা গাড়ি দেওয়া হচ্ছে। গাড়ি অবশ্য এখন পাবে না, কারণ আমার মেয়ে সিদ্ধান্ত করবে তুমি কি গাড়িতে আসবে, মানে তার গাড়িতে, নাকি তোমাকে গাড়ি একটা দিবে, সেটা নিয়ে তার সাথে কথা বলো। আর হ্যাঁ, তুমি হয়তো এখন রফিকের বাসায় থাকো, ওর বাসা থেকে এখানে আসতে দেরি, তাই সামনে আমাদের একটা বাড়ি আছে, ওখানে একটা ফ্ল্যাট তোমাকে দেওয়া হয়েছে। আমার হাতে চাবিটা দিয়ে ওখান থেকে চলে যায় আর আগামীকালকে জয়েন হতে বলে। আমি তো অনেক খুশি। আমি এখান থেকে সোজা চলে যাই শ্রাবণীদের বাসায়। এরপর খুশিতে এতটা আত্মহারা হয়ে যায় যে কখন শ্রাবণীকে ছড়িয়ে ধরেছি তার খেয়ালই নেই। আবির, তুমি এত খুশি কেন? অবশ্যই তুমি চাকরিটা পেয়েছো, তাই না? তাই জন্য এত খুশি তুমি? তার সাথে আমাকে থাকার জন্য একটা ফ্ল্যাটও দেওয়া হয়েছে। তার মানে তুমি এখানে থাকবে না? তুমি চলে যাবে কথাটা বলে আমি মন খারাপ করে রইলাম।
আমি খেয়াল করলাম শ্রাবণীকে আমি জড়িয়ে ধরে আছি। আমি ছেড়ে দিয়ে ওকে সরি বললাম। ও মুখ ভার করে রেখেছে। তখন ওর উদ্দেশ্যে বলে উঠি, তুমি এভাবে রাগ করে আছো কেন? আমি চাকরিটা পেয়েছি, তুমি কি খুশি হওনি? আমি খুশি হয়েছি, তার থেকেও বেশি আমি রাগ করেছি, কারণ তুমি আমাদের বাসায় থাকবে না, তুমি একা থাকবে, তাই রাগ করব না। আরে এখানে রাগ করার কি আছে? তুমি তো গিয়ে আমার সাথে দেখা করতে পারবে, আর এখান থেকে একটু দূরে হয়, তার জন্যই তো এই বাসাটা আমি নিয়েছি। তাহলে কিন্তু আমি তোমার কাছে থাকবো। আরে কি বলো পিচিদের মতো? তুমি এত বড় হয়ে গিয়েছো, এসব কি বলছো? আমি তো তোমার কথায় কিছু বুঝলামই না। আরে না, আমি শুধু তোমার সাথে মজা করেছি, মুখ ফসকে কি জানি বলে দিয়েছিলাম। আমি সব কিছু গুছিয়ে নতুন বাসায় ওঠি। এরপর নতুন বাসার সব ঠিক করে বসে রইলাম। তখনই একটা কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন মেয়েলি কণ্ঠে বলে ওঠে, কেমন আছো তুমি? জি, কে বলছেন? আপনাকে ঠিক চিনতে পারলাম না, কোথা থেকে বলছেন? জানাটা খুব প্রয়োজন। আমি আপনাকে জানি না, তাহলে আপনার সাথে কথা বলবো কেন? যদি বলি আমি তোমার এমন একজন মানুষ, যে মানুষের শুধু তোমার জীবন সঙ্গিনী। আরে কী সব কথা বলছেন, রাখেন। বিরক্ত হয়ে কলটা কেটে দেই। কথাটা বলে কলটা কেটে দেই। কী সব কথাবার্তা, এসব না ভেবে আমি শুয়ে পড়ি, কারণ আগামীকালকে অফিস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। আজকে একটা শাড়ি পরেছি। জানি না সারাদিন ঘুমাতে পারি নাই, কারণ একটাই, আবিরকে দেখার খুব ইচ্ছে। আমার ওকে দেখবো আজকে, নিজের চোখ থেকে মন ভরে দেখবো, কারণ ছেলেটার প্রেমে যে আমি পড়ে গিয়েছি। এইসব ভাবছি আর নিজের মনেই হাসতে লাগলাম। তখনই আমার ফোনে একটা কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আফসানা কল করেছে। ফোনটা রিসিভ করতে আফসানা ওপর থেকে বলে ওঠে, কি রে দোস্ত, তোর দিকে কোনো খবর নেই? কি হয়েছে? কোথায় হারিয়ে গেলি? কল করে তোকে পাওয়া যায় না? জীবনে প্রথম যাকে ভালোবেসেছি তাকে আমি পেয়েছি, আর সেই মানুষটা এখন আমার অফিসে। সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পরেও বলে ওঠে, কত ছেলে তোকে প্রপোজ করেছে, শেষমেশ তুই কিনা এই ছেলেটার প্রেমে পড়েছিস? ভালোবাসা কখনো কিছু দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে, মায়া থেকে। আমি ছেলেটার চোখে মায়া পড়েছি। ছেলেটার মধ্যে কেমন এক অদ্ভুত নেশা আছে। তার থেকে বড় কথা, আমাদের দুজনের বিয়ে হয়েছে, তাই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সে আমার এখন বর্তমান স্বামী। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি অস্ট্রেলিয়াতে যাব কিছু কাজের উদ্দেশ্যে। তুই তাহলে এর ভেতরে আমাদের দুলাভাইকে নিয়ে আসবে, যেন একসাথে তোদের দুজনকে দেখতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। অফিসে যেতে হবে, কারণ ওখানে লেট করলে সমস্যা আছে। আবার অফিসে প্রথম দিন, এর মধ্যে কেউ একজন কলিং বেল চাপতে লাগলো। বিরক্ত হয়ে দরজাটা খুলে দেখি আমার সামনে শ্রাবণী দাঁড়িয়ে আছে, হাতে একটা টিফিন, আর অনেক সুন্দর করে সেজে আছে। গুড মর্নিং। আর আমি আজকে থেকে তোমার সাথে অফিসে যাব। প্রথমত, তুমি আমার জন্য এত কষ্ট করে খাবার কেন বানিয়েছো? তুমি কখনো তো খাবার বানাওনি, এমন তো মনে হয় না। তাহলে আমার জন্য কেন বানিয়েছো? আর তুমি অফিসে যাবে মানে? কিছুই তো বুঝলাম না। প্রিয় মানুষটার জন্য খাবার বানানো এত কষ্টের কিছুই নেই, আর আমি তোমার জন্য বানাবো না তো কে বানাবে শুনি? মানে তোমার কথায় আমি কিছুই বুঝলাম না। কি বলছো তুমি? আমার মুখের মধ্যে সে আঙ্গুল দিয়ে আবার বলে ওঠে, এত বোঝার কোনো প্রয়োজন নেই, তুমি এখনো বাচ্চা, আমি তোমার সিনিয়র, তাই আমি যা বলবো তুমি তাই শুনবে। আর আমি এখন থেকে অফিসে যাব। মানে তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে তোমার অফিসে আমারও জব হয়েছে, আমিও তোমার সাথে এখন থেকে যাব। কপালে হাত দিয়ে বললাম, হায় রে, মেয়েটা আমাকে তো পাগল বানিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো তাহলে, আমি তোমাকে এখন খাইয়ে দিই। আরে না না না, আমি একটু আগে নাস্তা করেছি, তোমার প্রয়োজন নেই, পরে এসে খেয়ে নিব। এখনই থাকুক, অনেক লেট হয়ে যাচ্ছে, পরে কিন্তু আমাদেরকে অফিসের ভিতরে ঢুকতে দেবে না। কথাটা বলে আমি আর শ্রাবণী দুজন বাসা থেকে বের হলাম। কিছুক্ষণ আসার পর আমার মনে হলো আইডি কার্ডটা আমি বাসায় রেখে এসেছি। তাই শ্রাবণীকে বললাম, আমি তো কার্ডটা বাসায় ফেলে রেখেছি, তুমি অফিসে যাও, আমি 5 মিনিটের মধ্যে নিয়ে আসতেছি। এটা কোন গাধার প্রেমে পড়েছি, জুনিয়র ছেলে তাই একটু রোমান্টিক বোঝে না, আর ভেবেছিলাম পেটে দুজনে অফিসে যাব, কিন্তু না, ও বোঝে না। মাসে এসে কার্ডটা নিয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের গেটের সামনে এসে আমি অফিসের ভিতর প্রবেশ করব, তখনই কারোর সাথে ধাক্কা লাগে, আর কেউ একজন আমার বুকের ওপর এসে পড়ে।
কারোর উপরে পড়ে যাই। চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে আবির। আমি আবিরের বুকের উপরেই শুয়ে আছি আর চোখের দিকে তাকিয়ে আছি। আমি মেয়েটার মুখের দিকে তাকাতে ভূত দেখার মতো ভয়ে চিৎকার করে লাফ দিয়ে উঠি। এই যে আপনি দেখি আমার পিছু একদমই ছাড়ছেন না, সমস্যা কি বুঝলাম না। এখান পর্যন্ত আপনাকে আমি পেয়ে গিয়েছি। আরে ভাই, আজকে আমার অফিসের প্রথম দিন, আজকে মনে হয় শেষ দিন হয়ে যাবে। আপনি এখানে কেন এসেছেন, কী জন্য এসেছেন জানি না, কিন্তু বারবার কেন আমার ভালো সময়ে আপনাকে আসতে হয়? এইসব কথা বলছিলাম, তখন এই কোথা থেকে একটা ছেলে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আপনি একদম ঠিক আছেন? এই ছেলে কোথা থেকে এসেছিস? আর অফিসে নতুন নাকি? তুই ম্যাডামকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ, আবার ম্যাডামের সাথে বেয়াদবি করছিস? ছেলেটার কথা শুনে আমি হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার কার্ডের মধ্যে লেখা নীলা চৌধুরী, তার মানে মেয়েটা এই কোম্পানির মালিকের মেয়ে। তার কথাই বলেছিল আমি যার পার্সোনাল পিএ। আবির, তোর মনে হয় আর সুখে শান্তিতে থাকা হলো না রে। চাকরিটা হওয়ার আগেই শেষ হয়ে গেল। আফসোস করা ছাড়া কিছুই করার নেই। আমি পেছন মোড়ে চলে যাব, ঠিক তখনই একটা শব্দ পেলাম, ঠাস। আপনারা কি ভাবছেন আমার গালে থাপ্পড়টা পড়েছে? না, যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছে ওই ছেলেটার গালে থাপ্পড়টা পড়েছে। ছেলেটা আবার মতো ম্যামের দিকে তাকিয়ে বলে ওঠে, ম্যাডাম আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। করেছে ছেলেটা। তাহলে আমাকে মারলেন যে? আমি কি তোমাকে একবারও বলেছি এসবের মধ্যে এন্টার করার জন্য? তাহলে তুমি কেন এসব করেছো? ওকে ধাক্কা দিলে কেন? আমি ওর সাথে বুঝে নেব। ওকে তুমি কেন এসব বলতে গেলে? না ম্যাম। চুপ করো, এখান থেকে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে আমি দেখতে চাই না। থাপ্পড় খেয়ে ছেলেটা কান্নামুখ হয়ে ওখান থেকে চলে গেল। আমি পিছন ফিরে চলে যেতেই তখনই আমাকে ডাক দিয়ে ম্যাডাম বলে ওঠে, তুমি আবার কোথায় যাচ্ছ? অফিস তো ওইদিকে, এদিকে কেন যাচ্ছ? আসলে ম্যাডাম আমি আপনাকে চিনতে পারিনি, তাই আপনাকে ভুলে ধাক্কা দিয়েছে। তুমি আমার পার্সোনাল বডিগার্ড, তাই সব সময় আমার পাশেই থাকবে। আর আমি এসবে কিছু মনে করিনি। এখন আমার সাথে চলো। কি বলছেন বডিগার্ড মানে? আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলা মাত্র প্রচণ্ড পরিমাণ মেয়েটা রেগে যায়। রেগে গিয়ে বলে ওঠে, ওই আমি তোমাকে যা বলেছি তার থেকে বেশি কিছু না। আমার সাথে এখন সোজা আমার কেবিনে চলো। মেয়েটার এমন ভয়ানক রূপ দেখে আমার তো হাঁটু কাঁপতে শুরু করলো। আমি ম্যামের সাথে একসাথে অফিসের ভিতরে প্রবেশ করলাম, আর অফিসের সবাই হাঁ করে তাকিয়ে রইল। কারণ একটাই, যে অফিসের ম্যাডাম একটু দেমাকি আর রাগী একটা মানুষ। কিন্তু আমার সাথে অফিসে একসাথে প্রবেশ করতে দেখে অনেকে কেমন জানি না হিংসা হচ্ছে আমার ওপর। অফিসের ভিতরে প্রবেশ করতেই ম্যাডাম তার কেবিনে চলে যায়। এরপর আমাকে একটা টেবিল দেখিয়ে দেয় আর ঈশানকে বলে আমাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কেবিনে বসতেই ঈশান আমার কাছে আসে। ভাই তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমি 100% শিওর যে তোমার সাথে ম্যাডামের কোনো একটা সম্পর্ক আছে। নাহলে আমাদের যে রাগী ম্যাডাম কখনো এত নরম হয়নি। তুমি বলো না ভাই প্লিজ, কি করে ম্যাডামকে এভাবে পটালে? আরে ভাই, তোমার ম্যাডাম একটা সাইকো। তাহলে তোমাকে সব কিছু খুলে বলি। তুমি যেহেতু আমাকে এতবার জোর করছো, এই কথাগুলো প্লিজ তোমার আর আমার মধ্যে। আরে ভাই আগের জন্য আমি সত্যি সরি বলছি। আসলে অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছি না, তাই ভাবলাম ম্যাডামকে ইমপ্রেস করে প্রমোশনটা নিয়ে নেব। আর তোমার বিষয়টা ওটা আমি দেখিয়ে নেব। তোমাকে তো আর কোম্পানি থেকে বের করবো না, কারণ আমাদের কোম্পানির রুলস আছে। আর আমরা দুজন এখন থেকে বন্ধু, ঠিক আছে? তাহলে বলো ভাই কী হয়েছে? ঈশান ভাইকে সব কিছু খুলে বলি। সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলে ওঠে, ভাই রে ভাই, তুমি তো কামটা সাইডাই ফেলেছো। তুমি ম্যাডামকেও তো নিয়েছো, অফিসটাও নিয়েছো, আর সব কিছু নিয়ে ফেলেছো। ঠিক আছে ভাই, এগিয়ে যাও। আরে ধুর ভাই, এগুলো সব একটা দুর্ঘটনা মাত্র। আর আমার কখনো এসব জিনিসে ইন্টারেস্ট নেই। আর হচ্ছে গিয়ে আপনার ম্যাডামকে ভালোবাসা, এটা কখনো সম্ভব না, কারণ আমি কাউকে ভালোবাসবো না। কিন্তু আমি ম্যাডামের চোখে তোমার প্রতি একটা ভালোবাসার একটা মায়া টান দেখছি। আরে ভাই, কোথায় আমি ব্রাহ্মণ আর কোথায় আপনার ম্যাডাম আকাশের চাঁদ? আমি কি করে এভাবে যেতে পারি আপনার ম্যাডামের কাছে? হবে হবে ভাই, সব কিছুই হবে। ঠিক আছে, তোমাদের কাজ বুঝিয়ে দিই। ঈশান আমাকে কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে চলে যায়। আবার কেবিনটার সামনে একটা কেবিনে বরাবর দেওয়া হলো। কেবিনটা এটা হচ্ছে ম্যাডামের। তখনই দেখলাম আমার পাশে কেউ একজন দাঁড়ালো। পেছনে তাকাতে দেখলাম শ্রাবণী আমার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে,
তুমি আসলে একটা গাধা। তুমি টাই সুন্দর করে বাঁধতে পারো না। দাঁড়াও, আমি তোমাকে বেঁধে দিচ্ছি। শ্রাবণী একদম আমার ঠোঁটের সামনে চলে আসে আর ওর মুখ থেকে গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়তে লাগলো। 1 মিনিটের মধ্যে কেমন জানি না আমি অন্য এক জগতে হারিয়ে গিয়েছি। আমি তখনই হঠাৎ করে উপলব্ধি করতে পারলাম ওর ঠোঁট আমার ঠোঁটের একদম পাশাপাশি। আমি ওকে দূরে সরিয়ে দিলাম। শ্রাবণী তার চুলের গোছাটা কানের কাছে গজে নিয়ে একটা মুচকি হাসি দেয় আর লজ্জায় ওখান থেকে দৌড়ে চলে যায়। মেয়েটার কত বড় সাহস! ও আমার জানার দিকে নজর দেয়। ও কিভাবে ওর সামনে গেল, কিভাবে কাছাকাছি গেল? কথাটা বলি আমি গ্লাসটা ভেঙে ফেলি। নিজের হাতে আর রক্ত পড়তে লাগলো ঝরঝর করে। কিসে জানি শব্দ হয় ম্যাডামের কেবিন থেকে। ঈশান দৌড়াদৌড়ি করছে। আমি ওকে ডাক দিয়ে বললাম, কি হয়েছে? তখন ঈশান বলে ওঠে, ভাই ম্যাডাম প্রচণ্ড পরিমাণ রেগে আছে, উনি রেগে সব কিছু ভেঙে ফেলেছে, ওনার হাত কেটে গেছে, প্রচণ্ড পরিমাণ ব্লাড যাচ্ছে। কথাটা শোনা মাত্রই আমি ম্যাডামের কেবিনে যাই। দেখলাম অনেকে এখানে বসে আছে, ডাক্তার ব্যান্ডেজ করছে। আমি ভিতরে প্রবেশ করতে নীলা সবার উদ্দেশ্যে বলে ওঠে, আপনারা প্লিজ সবাই বাইরে যান। কথাটা বলতেই যাব, সবাই বের হয়ে যেতে লাগলো। আবিরও তাদের সাথে যেতে লাগলো। তখন আমি পিছন থেকে ডাক দিয়ে বলে উঠি, এই যে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার হচ্ছে। কথাটা বলা মাত্রই আমি থেমে গেলাম আর ভয়ে পেছনে তাকালাম। দেখলাম নীলা প্রচণ্ড পরিমাণে রেগে আছে আর আমার দিকে এগিয়ে আছে। মেয়ে দেখলেই মেয়েদের সাথে ঘষাঘষি করতে ইচ্ছে করে না তোমার, তাই না? মেয়েদের দিকে তাকিয়ে থাকতে তোমার বেশ ভালোই লাগে, তাই না? তোমার চোখ দুটো না আমি উপড়ে নেব। এমনি তো আমি এমনিতে মনে হচ্ছে আমি প্যান্টটি ইস্যু করে দেব। পা দুটো কাঁপতে লাগলো। আমি কাঁপা কাঁপা কণ্ঠে ওর দিকে তাকিয়ে বলে উঠি, ম্যাডাম আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। কথাটা শেষ করতে পারলাম না। আমার ঠোঁটটা ওর ঠোঁটের সাথে মিলিয়ে নেয়। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়ে দেয়। আমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম, যেন দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমার এমন অবস্থা হয়ে গিয়েছে। তখন নীলা বলে ওঠে, এখন শুধুমাত্র একটা দিয়েছি, আর যদি দেখি তাহলে এত হাজারটাও দিব না যে তোমার দম বন্ধ হয়ে যাবে আর তুমি কথা বলতে পারবে না। এটা আবার কেমন সাজা ভাই? তখনই আবার নীলা বলে ওঠে, তুমি একমাত্র আমার, তুমি শুধুই আমার, আর কারো না, বুঝতে পেরেছ? তখনই ঈশানকে ডাকবে প্রবেশ করে ওদের উদ্দেশ্যে বলে উঠি, তুমি আবিরের কেবিন আমার কেবিনের সাথে লাগিয়ে দাও। ও আজকে থেকে আমার সাথেই কাজ করবে আর আমার সাথেই যাবে। কিন্তু আমার বাসায়। আমার সাথে যাবে মানে তুমি এখান থেকে আমার সাথে যাবে, আমার সাথে কাজ করবে। কিন্তু আর একটা কিন্তু বললে না তোমাকে কিন্তু। আমি চুপ করে রইলাম। মেয়েটা যে রাগী না, আবার ঈশানের সামনে আমাকে কিছু করে বসে। পরে মান সম্মান সব কিছুই হারাতে হবে। মেয়েটা আমার সাথে এমন কেন করছে কিছুই বুঝতে পারছি না। আমি বসে কাজ করতে লাগলাম। কাজ শেষ হতে তখনই আমার উদ্দেশ্যে নীলা বলে ওঠে, চলো তোমার সাথে এক জায়গায় যাবো আমি। কিন্তু আমি তো এখন বাসায় যাব, আমাকে রান্না করতে হবে। কথাটা বলা মাত্রই কেমন জানি না রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল নীলা ওর এমন রাগানো চোখ দেখে আমি ভয়ে বলে উঠি, না ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেখানে বলবেন ওখানেই আমি আপনার সাথে যাব ম্যাডাম। কথাটা শেষ করতে পারলাম না, তখনই গালের মধ্যে ঠাস একটা থাপ্পড় লেগে যায় আর আমার উদ্দেশ্যে আবারও রাগী গলায় বলে ওঠে, এখন থেকে আমাকে নীলা বলে রাখবে। আর ম্যাডাম কি? আর আমাকে আপনি না তুমি করে বলবে, ঠিক আছে? আমি শুধু মাথা নিচু করে হ্যাঁ বললাম। আমি নীলার পিছু পিছু যেতে লাগলাম। এরপর ওর গাড়িতে উঠে বসি। আমাকে নিয়ে একটা বড় শপিং মলে যায়। ম্যাডাম আমার এই দুপুরে এখানে কেন এসেছে? তোমাকে একবার বলেছি তুমি আমাকে ম্যাডাম বলবে না, তুমি করে বলবে। এখানে এসেছি তোমার জন্য, শপিং করব। তোমার জামা দেখেছো? ওগুলো তোমার জন্য, নতুন জামা নিচে যাব, তার জন্য এখানে এসেছি। আমার কাছে তো টাকা নেই আর আমার তো লাগবে না, যা আছে এগুলো আমার চলবে, আমার তো সমস্যা নেই। আর একটা কথা বললে না থাপ্পড়ে তোমাকে অজ্ঞান করে ফেলবো। চুপচাপ আমার সাথে চলো, না হলে কিন্তু। পড়েছি এক রাগে মেয়ের পাল্লায়, কীভাবে বাঁচবো আল্লাহ। আমার জন্য অনেকগুলো জামা কাপড় ও নিজে পছন্দ করে নেয়। একটা শাড়ির দোকানে এসে আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, দেখো তো এখানে কোন শাড়িটা আমাকে বেশি মানাচ্ছে। আমার অনিচ্ছাকৃতভাবেও ও আমার কিছু করার নেই, না হলে যে এই মহলের মধ্যে আমাকে মার খেতে হবে। তাই আমি নিজের পছন্দ অনুযায়ী একটা শাড়ি ওকে সাজেস্ট করে দেই। এরপর আমরা দুজন বাইরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। এরপর ও আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আমি রুমের ভিতরে প্রবেশ করে ফ্রেশ হয়ে
বিছানায় বসে পড়লাম। তখনই ফোনটা বেজে ওঠে, দেখি শ্রাবণী কল করেছে। ফোনটা রিসিভ করতেই শ্রাবণী বলে ওঠে, সারাদিন তোমাকে কতগুলো কল করেছি, একটাও ফোন রিসিভ করলে না। আর তোমাকে আজকে সারাদিন অফিসেও দেখলাম না। তুমি কোথায় চলে গিয়েছো ছেলে বিকেলের পর? তুমি কি জানো ম্যাডাম আমাকে এখান থেকে অন্য এক জায়গায় নিয়েছে? বলতে গেলে নিজে আমাকে শিফট করেছে। বুঝলাম না, তোমাকে তো আমি দেখতে পারবো না। আর তুমি বিকেলে কেন দাঁড়াওনি? আরে আমারও তো কাজ বেড়েছে, আর আমাকে ওনার অনেক কাজে এখন যেতে হয়, কি বলবো। আমি তোমার জন্য কিছু পাঞ্জাবি নিয়েছি, ওগুলো কালকে পরে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? আমার আর কোনো কিছুতে ভালো লাগছে না। আমি সব কিছু তোমাকে বলতে চাই, এমন কিছু কথা যে যে কথাগুলো আমি তোমাকে জানাতে চাই। তখনই দরজায় কলিং বেল। দরজা খুলে দেখি একটা লোক অনেকগুলো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এটা রিসিভ করলাম, দেখলাম অনেকগুলো পাঞ্জাবি শার্ট আর প্যান্ট। তার মানে এগুলো শ্রাবণী পাঠিয়েছে আমার জন্য। আগামীকাল ওর সাথে দেখা করতে কি যেন আমাকে বলবে। বুঝতে পারছি না কি হয়েছে ওদের। ওরা আমাকে শপিং করে কি পাগল করে দিবে নাকি, যে এত জামা কে পরবে। আর কিছু ভাবলাম না, আমি ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড পরিমাণ ক্লান্ত লাগছে, সারাদিন কাজের চাপ প্রচুর ছিল, তার উপর আবার মেয়েটার রাগ সামলানো খুবই ডিফিকাল্ট একটা বিষয়। আজকে আবিরকে সব কথা বলবো যে ওকে আমি কতটা ভালোবেসে ফেলেছি। আজকে আমাকে বলতেই হবে। যদি আমি না বলি তাহলে হয়তো বা সারা জীবনের জন্য ওকে আমার হারাতে হবে। সকালবেলা রেডি হচ্ছি আবির সাথে দেখা করার জন্য। সকালে ঘুমিয়ে আছি, আর এদিকে ফোনটা বেঁচে চলেছে। হঠাৎ বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলা ম্যাডামের সাথে শ্রাবণীর কল। তখন আবার কল বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তখন শ্রাবণী রাগী গলায় বলে ওঠে, তোমাকে সে কখন থেকে কল করেছে? আজকে যে তোমার আমার সাথে দেখা করার কথা ছিল, তুমি কি তা ভুলে গেছো? আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমি দুঃখিত, এখনই রেডি হয়ে আসি। কথাটা বলে কলটা কেটে দিলাম। তখনই এর মধ্যে আবার কল চলে আসলো। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা ম্যাডাম রেগে বলে ওঠে, কি ব্যাপার আপনি? কখন থেকে কল করছিলাম তোমাকে, কল ধরছো না কেন আমার? ঘুমিয়েছিলাম ম্যাডাম, আজকে তো শুক্রবার, বন্ধ, ছুটির দিন। তোমাকে শেষবার বললাম ম্যাডাম বলে আমাকে ডাকবা না, ওকে? আর তোমার ছুটি নেই, তুমি শুধু আমার ডিউটি করবা। তুমি ভুলে যাচ্ছ কিন্তু। না, ঠিক বুঝতে পারছি না আমি। হ্যাঁ, বুঝবা কি করে? আমি সব খোঁজ নিয়েছি। তুমি শ্রাবণীর সাথে কথা বলো। আমি কি জানি না, বুঝেছো? শেষবার বলছি, তুমি স্বামী, তাই তোমার উপরে একান্ত অধিকার। বুঝলাম না, মেয়েটা কি আমার পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে নাকি? আমি কি করি আর না করি সব কিছুর খোঁজ খবর ওর কাছে আছে, কিন্তু আমি নিজে যাই না। কথাটা বলে রাগ করে ও কলটা কেটে দেয়। যাই হোক, আগে রেডি হয়ে আমি শ্রাবণীর সাথে দেখা করি, এরপর না হয় মেয়েটাকে দেখা করতে হবে, না হলে কি আবার করে বসে। রেডি হয়ে আমি শ্রাবণীর সাথে দেখা করতে গেলাম। একটা পার্কে গিয়ে দেখি শ্রাবণী একটা বেঞ্চে বসে আছে। ওর পরনে শাড়িটা একদম আমার পছন্দের, কারণ ও আমার পছন্দ অনুযায়ী সব কিছু পরেছে। আমাকে আসতে দেখে আমার কাছে দৌড়ে আসে, এসে হাসি মুখে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমাকে কেমন লাগছে আবির? তোমাকে তো অনেক সুন্দর লাগছে আজ, কিন্তু এত সেজেছ কেন? বুদ্ধ, এটা কেন আবার? এটা তোমার জন্য। বেশ অবাক হয়ে ওর উদ্দেশ্যে বললাম, আমার জন্য? তখনই গোলাপের তোড়া বের করে আমাকে অবাক করে দিয়ে শ্রাবণী আমার সামনে হাঁটু গেড়ে আমার উদ্দেশ্যে বলে ওঠে, জানি না তোমার মধ্যে আমি কি দেখেছি। কত ছেলে আমার পিছনে ঘুরেছে, কখনো পাত্তা দেইনি, কিন্তু তুমি এমন পুরুষ যাকে আমি আমার মন দিয়েছি। তুমি সেই পুরুষ যে পুরুষের মায়ায় আমি পড়েছি। তোমাকে দেখে মনে হয় তুমি আমার সেই আকাশ, যে আকাশের বুকে আমি বেঁচে থাকতে চাই। আই লাভ ইউ নিলয়, আমি তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসি। কথাটা শুনে আমি তো হা হয়ে গেলাম। তখনই পেছন থেকে কেউ একজন চিৎকার করে বলে ওঠে, আবির না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আবির কান্না করতে করতে অভিমান নিয়েই চলে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখি নীলা। ওকে ডাকলাম, কিন্তু কোনো কথা না শুনে দৌড়ে ওখান থেকে চলে যায়। তুমি ওই দিকে তাকিয়ে কি দেখছো? তুমি আমার কথার উত্তর দাও। এটা কোনোভাবেই সম্ভব না শ্রাবণী, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন আবির, তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? আমার কিসের কম আছে বলো? আমি কোন দিক থেকে তোমাকে খারাপ মনে হয় আমার? বলো তুমি আমাকে। না শ্রাবণী, তুমি অনেক সুন্দর একটা মেয়ে,
এবং কি তোমাকে পাওয়া একটা ছেলের ভাগ্য বলা যায়। কিন্তু তোমাকে আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি বিবাহিত। আমার সাথে নীলার বিয়ে হয়ে গিয়েছে। যদি সেটা অ্যাক্সিডেন্ট, তারপরও আমরা দুজন স্বামী স্ত্রী। কথাটা বলে আমি ওখান থেকে বের হয়ে যাই। শ্রাবণী কান্না করতে লাগলো। পেছন ফিরে ওর দিকে তাকালামও না। তখনই মাঝ রাস্তায় ফোনটা বেজে ওঠে। দেখি আঙ্কেল কল করেছে। ফোনটা রিসিভ করলাম। তখনই কান্না সুরে আঙ্কেল বলে ওঠে, বাবা তুমি কোথায়? নীলা, নীলা আমার, নীলা মা। আঙ্কেল আপনি কান্না করছেন কেন? নীলার কি হয়েছে আমাকে বলুন। নীলা দরজা বন্ধ করে কি যেন করেছে, ওর এখন জ্ঞান ফিরছে না। আমি ওকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছি। আঙ্কেলের মুখে কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি তাড়াহুড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। হসপিটালের সামনে নীলার কেবিনের সামনে বসে আছে আঙ্কেল, মাথায় হাত দিয়ে। আমাকে দেখে আঙ্কেল জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমার মেয়েকে বাঁচাও বাবা, আমার মেয়ে ছাড়া জীবনে আর কেউ নেই। আমি আমার মেয়েকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। তুমি আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়ে তোমাকে ছাড়া বাঁচবে না। প্রয়োজন হলে আমার সব সম্পত্তি তুমি নিয়ে নাও, তারপরও তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও। আঙ্কেল আপনি শান্ত হন, নীলার কিছুই হবে না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে। ডাক্তার আসতে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার নীলার এখন কি অবস্থা? ব্লাডের প্রয়োজন, ওনার রক্তের গ্রুপের সাথে কারোর গ্রুপ মিলছে না। ডাক্তার ওর রক্ত আর আমার রক্ত সেম। আমার থেকে রক্ত নিতে পারেন, যত রক্ত প্রয়োজন আপনি আমার থেকে নেন। তাহলে তুমি এখনই আমার সাথে কেবিনে চলো, তোমাকে এখনই প্রয়োজন। নীলা শুয়ে আছে। আমি রক্ত দিলাম, রক্ত দিয়ে বেরিয়ে আসলাম। শরীরটা প্রচণ্ড পরিমাণ দুর্বল হয়ে আছে। বাবা আমার মেয়েটা বাঁচবে তো? আমার মেয়েটার কিচ্ছু হবে না তো? আঙ্কেলকে সান্ত্বনা দিতে লাগলাম। প্রায় ঘন্টা দুয়েক পর ডাক্তার এসে, এখানে আবির নামে কেউ আছে? পেশেন্টের জ্ঞান ফিরেছে, পাগলামো করেছে। আবির নামে কেউ যদি থাকে তাহলে এক্ষুনি আমার সাথে চলুন, না হলে উনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলতে পারে। ডাক্তারের কথা শুনে আমি ভিতরে কেবিনে প্রবেশ করলাম। দেখলাম নীলা পাগলামি শুরু করেছে। আমি আবিরকে ছাড়া বাঁচবো না। তোমরা আমাকে কেন বাঁচিয়েছো? আমি মরে যেতে চাই। কথাটা বলে আমি হাতের স্যালাইনটা খুলে ফেলে দিলাম। তখনই এসবের মানে কি নীলা? নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ? আবির তুমি এসেছো? আবির প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে ছাড়া যে আমি শূন্য। আমি কি বলেছিলাম একটিবারও যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তাহলে তুমি এত পাগলামি কেন করছো? আমি তোমাকে দেখেছি, ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছে। তুমি ওকে ভালোবাসো। আমাকে কখনো তুমি ভালোবাসো না, কখনো বাসবেও না। তুমি আমাকে স্ত্রী হিসেবে মেনেই নেবে না। তাই আজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম। কেন নিজেকে এত কষ্ট দাও? কথাটা বলে আমি নীলাকে জড়িয়ে ধরলাম। তখন নীলা কান্না সুরে বলে ওঠে, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, নিজের চাইতেও বেশি, নিজের জীবনের থেকেও বেশি বলা যায়। আমার জীবনে কতটা কষ্ট। আমি বাবা মায়ের অবহেলিত একটা সন্তান। আমার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই। আমি তোমার সব কষ্টগুলো আমার ভালোবাসা দিয়ে বুঝে দিয়ে সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই। তুমি আমাকে ছেড়ে যেও না, কথা দাও আমাকে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলাম। এরপর ছেড়ে দিয়ে ওকে বলে উঠলাম, আমি তোমাকে ভালোবাসি নীলা। আমাদের কথার মধ্যে তখনই আঙ্কেল চলে আসে। এসে আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আমি অনেক খুশি। আমার মেয়ে এখন সুস্থ। আমার মেয়ের যা চায় তাই হবে। আর আমার বেশ পছন্দ তোমাকে। আমি অনেক আগে থেকে তোমাকে বলতাম আমার এর কথাটা। আর কোনো দেরি নয়, আমি আগামীকালকে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। আমি নীলাদের বাসার ছাদের উপর দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে ঈশান ডাক দেয়। পেছন ফিরে তাকিয়ে দেখি ঈশান ভাই হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই এই নেন। কি এটা? খুলে দেখেন কি। প্যাকেটটা খুলে দেখি একটা হেলমেট। আমি বললাম, এটা কি ভাই? ভাই আজকে আপনার বাসর রাত, তাই আপনি হেলমেট ব্যবহার করে গাড়ি চালাবেন। তার জন্য আপনার জন্য এটা এনেছি। আর হ্যাঁ ভাই, ফর্ম কিন্তু আস্তে বাজাবেন। জোরে বাজালে দেখা গেছে নতুন গাড়ির কোনো ক্ষতি হতে পারে। আরে ধুর বিয়া, আপনি আর ভালো হলেন না। যত যারও আমি এখন করতেছেন। আপনার শ্বশুরমশাই বলেছে আপনাকে রুমে যাওয়ার জন্য, কারণ আপনার নতুন বউ বসে আছে অনেকক্ষণ ধরে বাসর ঘরে। বিয়েটা নীলাদের বাসায় হয়েছে, তাই আমি আর নীলা এখন থেকে ওদের বাসায় থাকবো। আমি ওর বাসার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। ভয়ে কেমন জানি না
গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ভেতরে প্রবেশ করতে ভয় লাগছে। তারপরে সব ভয় সংকট কাটিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে দেখলাম নীলা খাটের উপর বেনারসি সাজে বসে আছে। আমাকে দেখা মাত্র খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করে। আনরোম্যান্টিক, এত সময় হয়ে গেছে এখন আমার মুখের ঘুমটাটা উঠালো না। নিজের কাছে কেমন জানি না নার্ভাস ফিল হচ্ছে। নীলার দিকে তাকিয়ে দেখলাম ও কেমন জানি না রেগে ফুলে আছে। ওর উদ্দেশ্যে বলে উঠলাম, কি হয়েছে? কথাটা বলা মাত্র তখনই ও আমার বুকের ওপর উঠে বসে, এরপর আমার বুকে খিলঘুষি দিয়ে বলে ওঠে, তুই এখনো ওই মেয়েটার কথাই ভাবছিস তাই না? তার জন্য তুই এখনো আমার কাছে এসে আমার ঘুমটাটা উঠলি না তাই না? এই না না, আমি আসলে জানতাম না, প্রথমবার তো, তাই আমি এগুলো কিছুই জানি না, সত্যি বলছি। তার মানে তুই আবারও করতে চাস তাই তো? হ্যাঁ। দেখো কাণ্ড, বাসর রাতে যদি এভাবে বউ কান্না করে তাহলে মানুষ কি বলবে? আমাকে তো মানুষ নারী নির্যাতনের মামলায় ঠকিয়ে দিবে জেলে। তোমাকে আমার মনের জেলে বন্দি করে রাখবো, কোথাও যেতে দেবো না। ঠিক আছে, তাহলে মুখের একটা তালা দিয়ে দাও। পারবো না, আমি লজ্জা করে আমি। আচ্ছা তাই ঠিক আছে, তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। কথাটা বলে আমি নীলার দিকে এগোতে লাগলাম। নীলা এটা দিকে খাট থেকে নেমে পেছনে যেতে লাগলো আর বলতে লাগলো, আই, তুমি এভাবে ভয়ঙ্কর রূপে আমার কাছে আসতেছো কেন? তোমার নিয়ত কিন্তু ভালো ঠেকছে না। তুমি তুমি এভাবে আমার কাছে আসবে না, আমি কিন্তু তোমার সিনিয়র। ওই, প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র মেয়েও রাজি হয়। কথাটা বলে আমি ওর কোমরে হাত দিই, এরপর দুই ঠোঁট এক করে ফেলি। এরপর ওকে আমি খাটে সরিয়ে দিই। এরপর আমাদের মধ্যে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই বিশ্বযুদ্ধের মধ্যে শুধু আমাদের দুজনের হারজিত হয়ে গেল। এইসব কাহিনী আপনারা না শুনলেও চলবে, কারণ আপনারা এখনও বিয়ে করেনি। বিয়ে করার পর নিজেরাই বুঝতে পারবেন যে এই বিশ্বযুদ্ধের মধ্যে লাভ কী। এখনও বসে আছেন, এখনও যাননি, যান। এখানে কিন্তু শেষ হলো আমাদের ভালোবাসার গল্পটা। এমন রোমান্টিক গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যদি এমন রোমান্টিক কোনো সিন মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।